আর এই তো সামনে রোজা আসছে, সবাই রোজাকে খুব ভালোভাবে আহ, পালন করেন। সময়টাকে যতটা সুস্থ থেকে ভালোভাবে ম্যানেজ করা যায়। আর একটা জিনিস নিয়ে হয়তো আমি পরে কখনো বলবো, বা আজকে একটা টাচ বেস দিয়ে রাখতে পারি। আমরা যেন সবাই আমাদের জাকাতটা ঠিক মতো দেই, এবং জাকাতের বেলায় যেন কোনো রকমের মানে আল্লাহ যেন আমাদেরকে আমাদের নিয়ত ঠিক রাখে, শয়তান যেন কোনোভাবে আমাদেরকে আমাদের মনের ভিতরে কোনো রকমের আহ ব্যাকা চিন্তা না আনে। হ্যাঁ, এবং প্রয়োজনের লোকজনের সাথে কথা বলে, যারা জানে এই ব্যাপারে তাদের কাছে জেনে নিয়ে নিজে একটু ঘেটে নিয়ে যে আসলে আপনার কত জাকাত হয়, এবং সেইটা আপনারা হিসাব করে 2-3 বার 4 বার লোকজনের সাথে কথা বলে, ভাই আমি এটা কি হিসাব করব না কি করব না, এটা কি করা ঠিক কি ঠিক না, সবকিছু করে এই জাকাতটা আদায় করে ফেলেন। যদি একবারে না পারেন, এটা লিখে রাখেন যে ঠিক আছে আমার এত জাকাত হলো, আমি এখন এত দিলাম, আগামী 3 মাসের মধ্যে বাকিটা দিয়ে দিব। বাট বি অনেস্ট অন দ্যাট জাকাত ক্যালকুলেশন। এটা হচ্ছে আমার মানে সবার জন্য রিকোয়েস্ট থাকবে। উম, জাকাত হচ্ছে একদম দুস্থ মানুষের হক। সো আমরা যেন সবাই আমাদের আহ, আমাদের সম্পদের অংশ থেকে দুস্থের অংশ যেন কোনোভাবে তাদের হকটাকে নষ্ট না করি, এবং এটাকে খুব হালকা ভাবে যেন না দেখি। যে অনেকে, আমার একজনের সাথে কথা হচ্ছিল, উনি বলছে যে আপনার ভাবি এটা ক্যালকুলেট করে, ও ঠিক মতো করে, বুঝছেন। আমি বলছি যে তো আপনি জানেন কি করে? না না, ও সবকিছু জানে। আমি বলছি যে তো মানে জাকাতটা কার, আপনার না তার? বলে না, আমাদেরই তো। মানে এগুলো সম্পর্কে কোনো ধারণাই নাই যে জাকাতটার হিসাব কিন্তু ইন্ডিভিজুয়ালের। অতএব আমার জাকাত আমার দিতে হবে, আপনার ওয়াইফের জাকাত আপনার ওয়াইফ দিবে। তো আমি কোন কোন জিনিসের সম্পদের অধিকারী, কোনটার আমি কত পার্সেন্ট দিব আমি জানি, কোথায় কোন টাকা আছে, কোন টাকা আমাকে লায়েবল, কোন টাকা আমি রিসিভেবল আমি জানি। এবং সেটাকে আমি একটা কাগজে লিখবো, লিখে আমি ক্যালকুলেট করব যে আমার এখানে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকায় দুই দুই মানে 2.5 হিসাব করলে কত হয়, $2,500 টাকা হয়। এই $2,500 আমি কিভাবে দিব, কত কবে দিব, সবকিছু লিখে ফেলা। ডোন্ট টেক ইট সো লাইটলি। এই জাকাতের জন্য অনেক বড় বড় মানে কাহিনী ঘটে গেছে, অনেক বড় বড় গল্প আছে। যদি আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন তখন জানতে পারবেন যে মানে অনেক জাকাত যে ঠিক মতো দেয় না, সে টোটালি মুনাফিকের পর্যায়ে পড়ে যায়। আমরা অনেক সময় ভাবি, যেমন আমার একজনের সাথে কথা হচ্ছিল, উনি আমাকে বলছে যে ভাই ওরে জাকাত যা হয় তার থেকে বেশি আমি দান করি, সো টেনশন নাই। আমি said, সেটা তো জাকাত দেওয়া হলো না। জাকাত যখন আপনি দেবেন তখন জাকাতের নিয়ত করবেন যে এটা আমার জাকাত। সো আপনি জাকাতের ক্যালকুলেশন করবেন, করে আপনি জাকাত দিবেন। হ্যাঁ, আপনি যদি অ্যাডভান্স দিয়ে ফেলেন, যেমন আমি কালকে একজনকে দিয়ে ফেলছি, তো দিয়ে ফেলছি মানে আমি বেশ কিছু অ্যামাউন্ট তাকে দিতে হচ্ছে, কারণ তার হার্ট অপারেশন হবে। আমি যখন শুনছি যে তার হার্টের অপারেশন হবে, আমি জিজ্ঞেস করে জানলাম যে হ্যাঁ সে জাকাত নিতে পারে, তখন আমি তাড়াতাড়ি আমার টাকার থেকে দিয়ে দিছি এবং লিখে রাখছি যে আমি এই টাকাটা আমি আমার জাকাত ক্যালকুলেশন আমি এটাকে কনসিডার করব। কারণ আমার জাকাত ক্যালকুলেশন আমি করি একটা নির্দিষ্ট ডেটে, আমি সাধারণত করি 15th of Ramadan, এটা হচ্ছে আমার সাইকেল, প্রত্যেক বছর আমি 15th Ramadan করি। তো আমি তখন ওটা আমি লিখে রাখছি যে ওই টাকাটা আমি এখান থেকে মাইনাস করে দিব। তো এভাবে করতে পারেন, অ্যাডভান্স দিতে পারেন, বাট স্টিল ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট যে দিস ইজ মাই জাকাত, এবং এই টাকাটা আমার এত টাকা হয়েছে, আমি এত টাকা দিলাম, এত টাকা বাকি আছে দেওয়া। ডোন্ট টেক ইট ভেরি নর্মাল ওয়েতে, তাহলে সবগুলো আপনার সদাকা হয়ে যাবে, সেটা আর জাকাত হবে না। অতএব জাকাতের নিয়তে আপনি যখন জাকাত দিবেন তখন সেটা জাকাত আদায় হবে। হ্যাঁ, এই জন্য দেখবেন জাকাতের বেলায় কিন্তু বলা আছে জাকাত আদায় করতে। তো জাকাতের আমাকে আদায় করতে হবে, আমার সদাকা গুলা কিন্তু জাকাত না। আমার একজন বিপদে বললা তারে আমি 10টা টাকা দিলাম, এটা কিন্তু জাকাত না। জাকাত হচ্ছে ক্যালকুলেটিভ হিসাব, আমাকে ক্যালকুলেট করে বলতে হবে আমার এই বছরে কত জাকাত হলো, এবং বি অনেস্ট অন দ্যাট। ওইখানে ফাঁক ফোকর যেন আমরা না করি, আল্লাহ যেন আমাদেরকে ওই ধরনের মাথার মধ্যে এই ধরনের মানে মানে জিনিস যেন না আসে, শয়তানের ইনফ্লুয়েন্স। আমরা যেন বি অনেস্ট হয়ে একদম মন খুলে আমরা টাকাটা দিয়ে দিই, কোন রকমের আমরা যেন। না জাকাতের ক্যালকুলেশন কিন্তু আমরা জানি না, মানে আমি জানি না আপনি কোথা থেকে শিখছেন। আমি কোনো মানে কোনো জায়গায় দেখি নাই যে জাকাত। হ্যাঁ, অনেক অনলাইনে। ক্যালকুলেশন আছে জাকাতের, অনেক আপনার অনেক ক্যালকুলেট পাওয়া অনলাইনে যায়। পোর্টালই আছে জাকাতের, যে জাকাত ক্যালকুলেটর দিলে জাকাত ক্যালকুলেটরই পাওয়া যায়। ওইখানে নিজের অ্যামাউন্ট গুলা বসালে ওখানে কোশ্চেনই দেওয়া থাকে যে আপনার কি ব্যাংকে টাকা আছে, হ্যাঁ আছে, কত টাকা আছে, এত টাকা। আচ্ছা আপনার কি স্বর্ণ আছে, কতটা আছে, আপনার কি আছে, সব দিলে পাস করে নিচে দিয়ে দেয় যে আপনার ও, জাকাত এই লোন বছর টোন এত। থাকলে সবকিছু দিয়ে লোন টোন থাকলে সবকিছু দিয়ে করা যায়।
হ্যাঁ, তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যেহেতু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ডোন্ট টেক ইট ভেরি লাইটলি যে ভাই আমার তো $6 লক্ষ লোনই আছে, আমার জাকাত হয় না। ডোন্ট টেক অন দ্যাট ওয়ে, ডু সাম রিসার্চ। আপনি না জানলে 5 জনকে জিজ্ঞেস করেন যে আমার যে এই ব্যাংকে লোনটা আছে এটাকে আমি ক্যালকুলেট করব, কতটা করব, নাকি আদৌ করব না। মানে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করে জাকাত দেওয়া, নট দ্যাট যে ভাই আমার অনেক লোন আমার জাকাত হয় না। আমার একজন বলতেছে, বলে কি, আমার ভাই জাকাত হয় না। আমি বলছি, আপনার জাকাত হয় না কেন? ভাই আপনি জানেন আমার কত লোন? আমি বলছি হ্যাঁ, তাতে কি হয়েছে, লোনের সাথে এটার কি সম্পর্ক? আর জাকাতের ক্যালকুলেশনে লোন তো, পুরো লোন তো আপনি ক্যালকুলেট করবেন না। পুরো লোন ক্যালকুলেট করলে আপনার অ্যাসেটের ভ্যালু ক্যালকুলেট করেন। আপনার বাসার লোন যদি হয় 5 লাখ, আপনার বাসার দাম তো 1 মিলিয়নের উপরে, তাহলে আপনি লেফট হ্যান্ড সাইডে 1 মিলিয়ন ধরেন, তার থেকে 500-500,000 আপনি লাইব্রেরি দেখান, তারপরে তো আপনার 500,000 হয়। আপনি কি সেটা জাকাত দিবেন নাকি কোনটা দিবেন? ও আচ্ছা, তাহলে তো ওইটা আচ্ছা, মানে বুঝছেন, সেই সুন্দর মতো আমার 500,000 লোন আছে, সো আমার জাকাত দিতে হবে না। হুম, হুম, হুম। মানে ইউ আর চিটিং ইউর সেলফ। আচ্ছা, মানে ফরহাদ, একটা কোয়েশ্চেন, এইটা ব্যাপারে কোন রুলিং কি জানা আছে তোর? যে আমি কিছুটা তো জানি, জানাল তো আমারটা ক্যালকুলেট করি কিভাবে, আমি তো কিছুটা জানি, কিন্তু আমি বলতেছি যে আমি যেটা জানি সেটা আমি হয়তো শেয়ার করব হয়তো। আচ্ছা, কিন্তু হ্যাঁ। তারপরও আমি বলবো যে যার যার নিজের জায়গা থেকে একটু রিসার্চ করা, যেহেতু এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা জাকাতটা যেন হেলাফেলা না করি যে না আমার হাজবেন্ড সবকিছু করে, আমি এগুলোর ভিতরে ঢুকি না ভাই। হ্যাঁ, নট দ্যাট। আমি যেন একটু পড়াশোনা করি, আমি ইউটিউবে অনেক ভিডিও, বাংলাতেই ভিডিও পাওয়া যাবে, ভিডিওগুলো দেখি, শুনি, নিজেরটা নিজে এক্সেল ফাইলে হিসাব করি। দানেশ হয়তো জানবে, আমার কলিগ, আমরা যখন 2005-6 এরকম সময় বা 6-7 থেকে আমরা একটা এক্সেল ফাইলে মেনটেন করতাম, দানেশ মনে আছে? আমার ওই এক্সেল ফাইল এখনো আছে, এখনো ওইটাই আছে ইউজ না? হ্যাঁ, করতেছি। এক্স্যাক্টলি। আমার সেই ফরম্যাটে অনেক কিছু যুক্ত হয়েছে, কারণ ওখান থেকে ধরো আবার টাকা দিয়ে এই করি সেই করি, মানে বাট উই হ্যাড বিন মেইনটেইনিং দিস এক্সেল ফাইল সিন্স 2006-7, এবং আমরা পুরো গ্রুপে সবাই প্রত্যেকে আলাদা আলাদা এক্সেল ফাইল ছিল, আবার সবাই সবার শেয়ার করতাম, তোমারটার ফরম্যাট কি, অমুক কি তমুক কি। এবং ওইখানে আবার আমরা আলোচনা করতাম, আচ্ছা আমি যে প্রভিডেন্ট ফান্ড পাবো এটা কি জাকাত দিতে হবে? একজন বললো যে না দিতে হবে না, আমি বললাম কেন দিতে হবে না? এই সেই, আচ্ছা ঠিক আছে আমি এটা দিব। তো আমার কথা হচ্ছে যে আমাদের একটা এক্সেল ফাইল বানানো উচিত। এক্সেল ফাইল অনলাইনে পাওয়া যায়, বাট আমি বলছি নিজের একটা এক্সারসাইজ করা, যে আমার এই সাইডে অ্যাসেট থাকবে, এই সাইডে আমার লাইবিলিটি থাকবে, আমার কারেন্ট এই মুহূর্তে ব্যাংকে কত আছে, কোথায় কোনো গোল্ড আছে, আমি কি কারো কাছে টাকা পাই নাকি, কেউ কি আমার কাছে টাকা পায় নাকি, সব হিসাব করে আমি আমার জাকাত বের করবো। জাকাতেবল ভ্যালু দেখা গেল $50,000। তো $50,000 উপরে আমার জাকাত কত হবে? টোটাল জাকাত আসলো ধরো দেখা গেল $5,000। ওকে, $5,000 আমার আসলো, এই টাকাটা আমি এখন কবের মধ্যে দিতে পারবো, কাকে দিব, সেটা আমি এক্সেলে লিখে রাখবো, যে ঠিক আছে অমুককে আমি দিব হচ্ছে $1,000, বাকি আরেকজনকে দিব $1,000, এখানেও $500। যখনই দেওয়া হয়ে যাবে সেখান থেকে কাটবো, যে এই $500 ওকে বলছিলাম, ওকে আমার পেইড অলরেডি ডান। একে আমি বলছিলাম $500 দিব, একে আমি পে করে ফেলছি। আচ্ছা, ওকে বলছিলাম $1,000, 500 দিছি, 500 বাকি আছে। সো ইটস আ ফুল এক্সারসাইজ। হ্যাঁ, মানে যেরকম আমার আব্বা আম্মা দেখছি, যেরকম আব্বা জাকাত দিছে কিন্তু কখনো তো আম্মা জাকাত দেয় নাই, মানে লাইক কিন্তু স্বর্ণ তো আম্মা ইউজ করছে, তাই না? So, And ওটা নিশ্চয়ই ওনারা ওনারা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছেন যে উনি হয়তো ইনকাম করেন না, তোমার স্বর্ণটা আমি জাকাত দিয়ে দিব, হতে পারে। হয়তো যেহেতু আন্টি হয়তো ইনকাম করবেন না, ওনার হয়তো রানিং টাকা নাই, তো যেহেতু ওটা ফ্যামিলির একটা অ্যাসেট, তো আব্বা হয়তো ওইটার দায়িত্ব নিচ্ছে যে ঠিক আছে আমি ওটার জাকাত দিয়ে দিব, হয়তো উনি ওটা দিয়ে দিচ্ছেন, হুম, জানি না। বাট আমাদেরকেও এরকম আলোচনায় আসতে হবে। এখন ধরেন আপনি, আপনার কারেন্ট ইনকাম নাই কিন্তু আপনার হাজবেন্ডের আছে, তো সে বললো যে ঠিক আছে তোমার 50 ভরি গোল্ড আছে, ওইটার যে জাকাত হয় সেটা আমি দিয়ে দিব। হ্যাঁ, কারণ জাকাত কিন্তু ইন্ডিভিজুয়াল দেয়, বাট জাকাত দিতে হয় হচ্ছে সম্পদের উপরে। সম্পদটা যার অধীনে আসতে তাকে দিতে হবে। ও, আ- আপনার সম্পদটা আজকে আপনার অধীনে আছে, আপনি দিবেন। আসলে সম্পদের জাকাত হয়, মানুষের জাকাত হয় না। অতএব একটা, আমার কাছে $1 লক্ষ আমার হাতে আছে, আমি জাকাত দিব। $1 লক্ষ আপনার হাতে গেলে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু ওই $1 লক্ষ জাকাত আদায় করতে হবে, সে যে করবে, যার ক্ষমতা আছে সে করবে। এখন আমি দেখলাম যে আমার হাতে $1 লক্ষ আছে, আমি নিয়ে আমার মেয়ের হাতে দিয়ে দিলাম, বললাম যে এই মেয়ে তুই দিবি, আর মেয়ের তো ইনকাম নাই, তাহলে এ বছর আমার জাকাত দেওয়া লাগলো না, কারণ কি টাকাটা নিয়ে আমি মেয়ের হাতে দিয়ে দিছি। দিস ইজ রং। এবং এটাই হচ্ছে আমার চিটিং, যে আমি হুম, দেখলাম যে আমার হাতে থাকলে তো টাকাটা দিতে হতো, আমি টাকাটা নিয়ে আমার নাবালক মেয়ের হাতে দিয়ে দিলাম, কারণ ওর তো ইনকাম নাই। এটা হচ্ছে চিটিং। তো আমরা জাকাত ক্যালকুলেশনের সময় এগুলো সব চিন্তা করব, আমি যেন কোনোভাবেই কোনো রকম ফাঁকি ফুকি না দেই।
এবং সত্যি কথা বলতে আমি যেহেতু এক্সেল মেনটেন করি, আলহামদুলিল্লাহ আমার জাকাত প্রত্যেক বছর বাড়ে। ধরেন গত বছর যদি আমি $10 দেই, এবছর সেটা $12 হয়েছে, পরের বার হয়তো $15 হয়েছে। জাকাত এখন পর্যন্ত আমার কমে নাই, আলহামদুলিল্লাহ। জাকাত যদি না কমে তার মানে কি? That you're paying right. নট অনলি দ্যাট, তার মানে হচ্ছে আমার অ্যাসেট বাড়তেছে। অ্যাসেট বাড়তেছে। আমার যদি গত বছর $100 আমি $2.5 জাকাত দিয়ে থাকি, এই বছর যদি আমি $5 দিই, তার মানে কি আমার $100 এখন অ্যাসেট নাই। এবছর কত হয়েছে? 200 টাকা হয়ে গেছে। হুম। তার মানে আমার যখন জাকাত বাড়তেছে মানে কি আল্লাহ আমাকে অ্যাসেটও বাড়ায় দিছে গত 1 বছরে। সো আমরা যখনই জাকাত দিব আমার আসলে অ্যাসেট বাড়বে, আল্লাহ ওইভাবেই দেন। আমরা যেন ওইটাকে কার্পণ্য না করি যে না আমার টাকা কমে যাচ্ছে, নেভার। আমি জাকাত দিব, আল্লাহ ওর মধ্যে বরকত দিবেন, পরের বছর আমি আরো বেশি জাকাত দিব, আবার জাকাত দিব, এবং জাকাত দিতে থাকবো। এ টাকা আমার না, ওই টাকা দুস্থের টাকা। কখনোই আমি ওখানে কোনো কার্পণ্য করবো না। আল্লাহ তো আমাকে $97.5 তো দিছে, শুধু $2.5 দিতে বলছে। ওই $97.5 তো আল্লাহ না দিয়ে থাকতে পারতেন আমাকে। আল্লাহ তো আমাকে দিছেন, ওই টাকা তো আমার না, ওটা তো আল্লাহ আমাকে দিছে অ্যাজ এ মানে আমানত। সেখান থেকে আমি 2.5 দিয়ে দিব আর একজনকে। আমি তো সব দিচ্ছি না, জাস্ট 2.5। এভরি $100 $2.5, ভেরি ইজি। হ্যাঁ, আমার $10 লক্ষ থাকলে তখন একটু কষ্ট হবে যে আমার $25,000 দিতে হচ্ছে, বাট $10 লক্ষ তো আল্লাহ আপনাকে দিছে, তাই না? তো যে আপনাকে দিছে সে যখন বলতেছে যে আপনি 2.5% দিয়ে দাও, তো দিয়ে দাও, কষ্ট পাওয়ার কি আছে? কালকে উনিই নিয়ে নিতে পারেন সবকিছু, ইউ নেভার নো। তো এই জাকাতটা নিয়ে যেন আমরা একটু সচেতন হই। আর রমাদান তো আসছে। আর যদি আর একটা জিনিস, যদি তোর কাছে কোনো ভালো ক্যালকুলেটর বা কিছু থাকে, কোনো ফরম্যাট বা কিছু একটু শেয়ার করলে ওইটা দেখতাম। হ্যাঁ ভাইয়া, করে লস মানে আমরা তো আর জানি না কোনটা কেমন। আপনি একটু আমাদেরকে আচ্ছা, অনলাইনে জাকাত ক্যালকুলেটর আমি খুঁজে যদি পাই সেটা দিব। আর আমি যেটা নিজে ফলো করি সেটা একটা দিতে পারি। মানে নিজে ফলো করি মানে আমারটা তো অত বেশি কমপ্লিকেটেড না। তো আমি যেটা একটা এক্সেল ফাইল বানানো, অনেক এক্সেল ফাইল রেগুলার আমার চেঞ্জ হয়। মানে যেহেতু পরের বছর হয়তো দেখা গেল অমুকটা করলাম তো অমুকটা করলাম, তো ওটা একটু চেঞ্জ হয়, বাট একটা মোটামুটি একটা খুব ইজি সিম্পল ফরম্যাট। তো যেটা করি সেটা আমি শেয়ার করব। বাট কনসেপচুয়ালি হচ্ছে আমার এক্সেল ফাইলটা দুইটা সাইড থাকে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট সাইডে থাকে হচ্ছে আমার অল অ্যাসেট, আর রাইট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে অল লাইবিলিটিস। তো অল অ্যাসেটের মধ্যে আমি ফার্স্টে হচ্ছে আমার সব ব্যাংক অ্যাকাউন্ট গুলো, আমাদের 3টা ব্যাংক থাকে বাংলাদেশের ব্যাংক সহ, সবগুলোকে একটা কারেন্সিতে নিয়ে আসি। যে ধরো সবকিছু আমি ডলারে কনভার্ট করি, হ্যাঁ, অথবা সবকিছু আমি টাকায় কনভার্ট করি, যেটাতেই করি, যে কোনোটাতে করি। করে আমি সেটার একটা কনভার্সন রেট ধরে নেই, যে ঠিক আছে আমি ওই যেই ডেটে আমি ক্যালকুলেট করছি সেই ডেটে একটা কনভার্সন রেট ধরি। ধরো ওই আজকের ডেটে আমার ডলার টু বাংলাদেশ টাকা ধরো $76, আমি $76 কনভার্সন রেটটা এক জায়গায় লিখি। লিখে এইবার আমি আমার সব ব্যাংকের ডলার গুলো লিখতে থাকি। ধরো এই ব্যাংকে আছে $2,000, এই ব্যাংকে আছে $3,000, এই ব্যাংকে আছে $5,000, লিখলাম। ওটার সাথে সাথে কনভার্সন হয়ে বিডিটি তে চলে আসলো। কারণ আমার কনভার্সন রেটটা উপরে লেখা আছে, আচ্ছা চলে আসলো। এরপর আমার ধরো গোল্ড আছে, গোল্ডে আমি গোল্ড দেখি যে এই গোল্ডের কনভার্সন রেট মানে কত কত আছে, ওটার দামটা কত, আজকের ডেটে গোল্ডের প্রাইস কত। অনেক ভাবে জানা যায়, বাংলাদেশের থ্রু দিয়ে জানা যায়, এখানকার গোল্ড মার্কেট থেকে জানা যায়, অনলাইনে গুগল করলে জানা যায়। জানলাম, তার মানে আমি দেখলাম যে আমার 10 ভরি গয়না আছে, তাহলে 10 ভরি টোটাল ইউএস ডলারে বা অস্ট্রেলিয়ান ডলারে এত, ধরো $30,000 হলো, লিখলাম $30,000, কনভার্সন রেট সাথে সাথে হয়ে গেল বাংলাদেশি টাকায়। সব অ্যাসেট গুলো চলে আসলো। এই অ্যাসেটের মধ্যে আমার কারেন্ট ক্যাশ আসলো, বাসায় যদি কোনো ক্যাশ থাকে, ধরো আমার মানি ব্যাগে হয়তো $200 আছে, সেটাও লিখলাম যে আমার ক্যাশ অন হ্যান্ড $200। হ্যাঁ, এর মধ্যে আরেকটা জিনিস আমরা করতাম, যেটা আমি আর দানেশ খুব অনেকদিন মজা করতাম, সেটা হচ্ছে রিসিভেবল। মানে আমি কারো কাছে টাকা পাবো, হয়তো আমি কাউকে লোন দিছি, সে বলছে আমাকে টাকাটা দিয়ে দিবে, ওই টাকাটাও আমি আমার অ্যাসেটের মধ্যে লিখে রাখতাম যে আমি তার কাছে টাকাটা পাবো, তো ওই টাকারও আমি জাকাত দিতাম। তো মাঝে মধ্যে দেখা গেছে আমি কারো টাকা পাবো, সে বাট আমার টাকা দিল না, আমি তারপরেও জাকাত দিয়ে গেছি। তো আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে থাকতে আমরা প্রভিডেন্ট ফান্ডের টাকা আমরা জমাতাম। মানে আমাদের টাকা তো আমাদের এমপ্লয়ারের কাছে টাকাটা জমা থাকতো, কিন্তু আমরা সাথে সাথে ওটাকে এনক্যাশ করতে পারতাম না, চাকরি ছেড়ে দিলে টাকাটা পেতাম। তো আমরা হিসাব করতাম যে এতদিন কাজ করাতে আমাদের কত টাকা জমা হয়েছে, সেই টাকাটাকে আমরা ওই রিসিভেবলের ভিতরে লিখে রাখতাম।
লিখে ওইটারও জাকাতের ক্যালকুলেশনে আনতাম, যদিও আমি হাতে পাচ্ছি না এখন, কিন্তু আমি যদি চাকরি ছেড়ে দিই এই মুহূর্তে ওই টাকাটা কোম্পানি আমাকে দিতে বাধ্য থাকবে, সো ওইটাকে আমি জাকাতের ক্যালকুলেশনে রাখতাম অ্যাজ এ রিসিভেবল। অ্যানুয়েশনের টাকা থাকে তাই না? হ্যাঁ, সুপার সুপার অ্যানুয়েশনের টাকাটাও ওইভাবে করে আমি লিখে রাখি, এখন লিখে রাখি যে সুপার অ্যানুয়েশনে আমার হয়তো এত এত ডলার আছে, ওটা আমার ওখানে অ্যাসেট। কিন্তু সুপার অ্যানুয়েশনের টাকাটাতে একটা, ওটা নিয়ে অনেক আলোচনা আছে, যেহেতু আমি চাইলে এখন পাবো না, 67 হওয়ার পরে পাবো, সো ওই জাকাতটা এখন না দিয়ে যখন পাবো তখন দেওয়াটা বেটার, বিকজ যেহেতু আমি ওটাকে ইউটিলাইজ করতে পারতেছি না। হুম, এটাও মানে ডিপেন্ড, দেখা যেত কারো কাছে যদি $1,00,000 হয় তার হয়তো 2,500 দিতে হবে, মানে অনেক কিছু, খুব বেশি কিছু না, বাট যেহেতু আমরা এটা এনক্যাশ করতে পারতেছি না, আমি যদি এখন 10 বছর ধরে ওটার এ দিতে থাকি তাহলে আমার টাকাই তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই পরিমাণ টাকা কিন্তু থাকেও না, যে পরিমাণ মানে আসে ক্যালকুলেশন করার পর। হ্যাঁ, সেই জন্যই বললাম যে ওইটা নিয়ে অনেক আলোচনা আছে, বাট ওই সুপারঅ্যানুয়েশনের টাকাটা বাদ দিতে পারেন। বাট যেই সময় আপনার এই সুপারঅ্যানুয়েশনটা আপনি টাকাটা এনক্যাশ করতে পারবেন তখন ওটাকে জাকাতের ক্যালকুলেশন আনবেন। হুম। তো এরকম এক সাইডে আমার সব অ্যাসেট আর এক সাইডে থাকে লাইবিলিটি। লাইবিলিটির মধ্যে ধরেন এই মাসে আমার বাসার বিল দিতে হবে, এই মাসে আমার রিপেমেন্ট আছে, মানে এই মাসের লাইবিলিটি, মানে কারেন্ট লাইবিলিটি। তাই বলে আমি এখন আমার $5,00,000 একটা লোন আছে সেটার লাইবিলিটিতে লিখবো না, ওই লোনের যে রিপেমেন্টটা আছে এই মাসে সেটা লিখবো। ধরেন আমার এই মাসে রিপেমেন্ট হচ্ছে $4,000, আমি সেটা লিখবো। কারণটা কি, কারণ এই মাসে আমার বাম দিকে আমার স্যালারির টাকাটা তো আমি ওখানে লিখছি যে আমি এই মাসে আমি $5,000 ধরেন স্যালারি পাইছি, সেটা আমি লিখছি। তো ওই স্যালারি থেকে $4,000 আমার হয়তো রিপেমেন্ট চলে যাবে, সেটা আমি ডান দিকে লিখবো। তার মানে এই দুটা কাটাকাটি হলো। আর যত যদি ক্যালকুলেশন থাকে যে আমি হয়তো কোনো ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে হবে, সেটা লিখলাম যে আমার ক্রেডিট কার্ড বিলটা দিতে হবে আর 10 দিন পরে, ওটা লিখে রাখলাম। হ্যাঁ, তারপরে ধরেন আমার হয়তো বাচ্চার স্কুলের ফি দিতে হবে, যেগুলো এই মাসের আমার কাছে কাজের লোক কাজ করে তার বেতন দিতে হবে, এগুলোকে আমি লাইব্রেরি ডান দিয়ে দিলাম। এই দুইটা যোগ করে দুটা মাইনাস করলেই যে টাকাটা আসবে সেইটা হচ্ছে আমার, মানে ধরেন আসলো সবকিছু হিসাব করে $50,000, মানে অ্যাসেট মাইনাস লাইবিলিটি করলে 50, এই $50,000টাকে মাল্টিপ্লাই উইথ 2.5%, যে টাকাটা আসবে সেটা আমার দিয়ে দিতে হবে। $1,00,000 হলে $2,500, $50,000 হলে আপনার 1.7, এরকম আর কি। ভাইয়া স্বর্ণের হিসাবটা না একটু কনফিউজিং, কারণ কি ক্যারেট হিসাবে আবার মানে ধরেন আপনার যদি 22 ক্যারেট থাকে তাহলে একরকম প্রাইস হয়, আবার ধরেন যদি আপনার 21 ক্যারেটের নিচে হয় তখন আবার আরেক এটা রকম। যেটা করতে পারেন, আমি যেটা এই বছর দেখলাম খুব ভালো সিস্টেম অস্ট্রেলিয়াতে, বাংলাদেশের সিস্টেমটা ঝামেলার। এখানে হচ্ছে আপনি গোল্ড গুলাকে নিয়ে যে কোনো একটা সোনার দোকানে চলে যাবেন, হুম, কারণ আমরা যেটা বাংলাদেশে ধরেন সনাতনী সোনা বা 20 হ্যাঁ 20 হ্যাঁ ক্যারেট, ওগুলা এখানে দেখানোর পরে ওরা রিয়েল চেক করে বলবে যেটা আসলে ভুয়া সোনা নাকি। প্রচুর বের হয়েছে, আমার 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 গয়না বলছে এটা 18 ক্যারেট, 19 ক্যারেট, এখন দেখা যাচ্ছে 13 ক্যারেট। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে খাদ মাদ ভরে একাকার করে হচ্ছে। তো যেটা আপনি করবেন, পুরা গোলটা নিয়ে যে কোনো একটা সোনার দোকানে যাবেন, একটা ভালো দোকানে, সেটা ধরেন লাকেম্বায় গেলেন বা অবার্নে গেলেন, গিয়ে দেখে বলবেন এইটা পুরা চেক করে বলো এখানে কত কত ভরি আছে। তো ওরা টোটাল গ্রাম ট্রাম হিসাব করে বলবে এটা এত গ্রাম আছে, এই গ্রামের রেট হচ্ছে এত, তোমার এটা টোটাল $20,000 গয়না আছে, ওরা বলে দিবে। ও তেমন ওইটা আপনি হিসাব রেখে দিবেন প্রত্যেক বছর যে আমার কাছে এত কেজি বা এত গ্রামের গয়না আছে। ওই যেদিন আপনি ক্যালকুলেট করতে বসবেন সেদিন দেখবেন যে পার গ্রামের দাম কত, গুগলে দেখে নেবেন। হুম তারপর আপনার টোটাল গয়নাটা একটা বক্সের মধ্যে করে নিয়ে ওদের দোকানে যাবেন, গিয়ে দিবেন। এদেশে এগুলা কোনো চুরি চামারি কোনো ভয় নেই, ওরা দেখবে, দেখে ওদের মেশিন আছে, মেশিনের মধ্যে স্ক্যান করবে, স্ক্যান করে বলে দিবে যে তোমার এখানে এত টাকার এত গ্রাম, ফার্স্টে ওজন বলে দিবে যে এখানে এত গ্রাম গয়না আছে। হুম না, তখন কারণ ক্যারেটের হিসাবটা না মানে লাইক যেরকম আগের গোল্ড গুলা তো মানে মানে কম। আমি জানি জিনিসটা জানি, এই জন্য আপনাকে বুদ্ধিটা বললাম, এটা আমি এবছর করছি এবং দিস ইজ ইজিয়েস্ট ওয়ে টু ডু দ্যাট। সোজা পুরা গোল্ডটারে নিয়ে একটা এখানকার সোনার দোকানে চলে যাবেন, ওরা কি আপনার হিসাব, বলে ওরা দিবে? একদম ওরা মেশিনে করবে, ওখানে 2 নম্বরই কোনো চান্স নেই, ওদের পুরো ইউনিভার্সাল মেশিন, মেশিনের মধ্যে দিবে, মেশিনে স্ক্যান করে বলবে এটার মধ্যে কত ক্যারেট আছে। হুম, এটা এবং ভালো। ওইটা ওইটা ট্রু ট্রু জিনিস, ওটার মধ্যে কোনো ঘাপলাবাজি নেই। এবং ওরা আপনাকে বলে দিবে যে এখানে এত গ্রাম আছে, ব্যাস। খুব বেশি হলে আপনি 2 দোকানে চেক করলেন, পাশাপাশি 2 দোকানে গেলেন, বললেন যে তুমি এখানে দেখো কত, আরেক দোকানে গিয়ে চেক করলেন কত, মোটামুটি একটা বুঝে যাবেন। হয়তো 2 মেশিনের সামান্য এদিক সেদিক হতে পারে, বাট ওভারঅলি সেম থাকবে। এটার জন্য ওরা কোনো চার্জ নেয়, এই যে মানে বলে না দেওয়া? না, চায় না।
আচ্ছা, কারণ আচ্ছা, ওরা ভাবে আপনি ওদের কাছে বিক্রি করবেন। আপনি ওইভাবে যাবেন যে আমি এটা যদি বিক্রি করি আমার এখানে কত হবে? ও তখন দেখে বলে দিবে। আচ্ছা। হুম। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছেন ভাইয়া। এটাই এখন করতেছি কারণ এটা হচ্ছে আপনার সেফ। কারণ বাংলাদেশের ওই ২০ ক্যারেট ২১ ক্যারেট এগুলোর কোনো বিশ্বাস নেই। হুম। ২১ ক্যারেট বলে খাদ-মাদ দিয়ে একাকার করে রেখে দিছে। আমি তো নিজের সাথেই বললাম। আমার গয়না বেশি দিন আগের না। 2005-6 এর। সেটার মধ্যে ১৯ ক্যারেটের বানায় রাখছে ১৩ ক্যারেট। আমার এমন হইছে যে আমি আমার বিয়ের একটা চুড়ি মানে আমার ডিজাইনটা পছন্দ না। তো ওইখানে লেখা আছে পূরবী জুয়েলার্স লেখা আছে 22 KT, হ্যাঁ? তারপর আমি হুম, এটা যখন ভাঙাতে গেছি আমাকে বলছে যে ওরা টেস্ট করে দিয়েছে ওটা 18 ক্যারেটও না। কারণ আমি এই কাকে তো। বিশ্বাস করব? কি আমার মানে চিটগংয়ের ওকে বিশ্বাস করব না আমি পূরবী জুয়েলার্সকে বিশ্বাস করব? উনি বলতেছে যে না। ওটাকে নিয়ে এসে আপনি এখানে চেক করেন মেশিনে এরা আসলটা পাবেন। হুম, ওইখানে ঠিক। আপনি আসলটা বলে দিবে কত ক্যারেট। হ্যাঁ, আমার গয়নাও পূরবী জুয়েলার্স। পূরবী জুয়েলার্স যদি চুরি করে তাহলে কিছু বলার নেই। হুম, যাই হোক। যাই হোক আমরা অফ ট্র্যাক এ অনেক দূর চলে গেছি। বাট এটাই হচ্ছে মেইন জিনিস। ইনশাআল্লাহ আ যাকাতটা আপনারা সবাই ক্যালকুলেট করেন। যার জায়গা থেকে আ এবং যাকাতের টাকাটা আপনারা পে করার চিন্তা করেন। যেমন আমি আমার খুব কাছের একজন অনেক টাকা পয়সাওয়ালা একজন আমার আত্মীয়। তো উনি অনেক টাকা দান করে সারা বছর। মানে উনি আসলেই অনেক টাকা দান করে। তো উনাকে আমি জিজ্ঞেস করছিলাম গত ২ বছর আগে যে, "আপনি যাকাতে ক্যালকুলেট করে দেন?" উনার ওই একই কথা ছিল। "না, আমিও অনেক দেই। ওটা সমস্যা নাই। আমি যাকাতের বেশি দেই।" আমি বলছি যে, "আপনি নেক্সট ইয়ারে যাকাত ক্যালকুলেট করে দিবেন।" তো নেক্সট ইয়ারে উনি আমাকে উনার সব হিসাব বলছে। "এই দেখ তো" মানে আমার আত্মীয় তো উনি বলছে, "এই দেখ তো আমার এত গয়না আছে। এটা কত যাকাত হয়?" তখন আমি তারে দেখে টেখে বলছি। তো তখন উনি বলল, "ও আচ্ছা গুড ভালো হয়েছে।" তো উনি ওটা লিখে নিছে। পরে উনি হয়তো ওই হিসাব মতো দিছে। তো আমি বললাম যে, "এরকম করে আপনি এবার ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করতে গিয়ে যদি কোন সমস্যা হয়, আমার সাথে কথা বলতে পারেন, অন্য কোন আলেমের সাথে কথা বলতে পারেন। বাট ডিসকাস মানে ব্লাইন্ডলি কোন যাকাত দিয়েন না। খুব ভালোভাবে ডিসকাস করে আমাকে বলার দরকার নাই যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে $১,০০,০০০ আছে। বাট আপনি বলেন যে, "আমি ভাইয়া এরকম একটা অ্যাসেট এটাকে আমি কি করব?" তখন আমরা আলোচনা করি। আমি যদি না পারি আমি আরেক শেখরে জিজ্ঞেস করব যে, "ভাই এরকম বলতেছে আমি এটা কি যাকাত দিতে হবে কি হবে না?" হ্যাঁ? এরকম আলোচনা করে then you decide what amount you should pay. don't take it so lightly এটাই হচ্ছে মেইন মেসেজ। হুম। না, আমিও যেরকম আমাদের বাসায় যেরকম ইবান দেয় কিন্তু অ্যাকচুয়ালি যেটা আপনি বললেন যেরকম ইবান দান অনেক করে কিন্তু ওর নিয়তটা কি থাকে আমি জানি না তো মানে। না ঐজন্য আমাদের ফার্স্টে আমাদের যাকাতের হিসাব করে নিয়ে দান করেন। সমস্যা নেই তো। হুম, হুম। এবং যাকাতের টাকা আপনি সব জায়গায় দিতেও পারবেন না। ধরেন আপনি একটা মাদ্রাসা বানাচ্ছি সেখানে যাকাতের টাকা দিতে পারবেন না। যাকাতের পেমেন্ট সবসময় একটা ইন্ডিভিজুয়াল একটা মানুষকে দিতে হয়। আপনি যদি বলেন যে অমুক জায়গায় একটা মসজিদ হচ্ছিল আমি সেখানে যাকাতের টাকা দিচ্ছি। এটা ভুল। এটা দেওয়া যাবে না। আপনি ও কোন মাদ্রাসাকে যাকাতের টাকা দিতে পারবেন না। আপনি একটা মানুষকে দিবেন। মাদ্রাসার একটা ছেলেকে দিতে পারবেন। সেই আচ্ছা, ছেলের পড়াশোনার জন্য দিতে পারবেন। আমি একটা এরকম কথা জিজ্ঞেস করি এখানে যেরকম বাংলাদেশে একটা ইনস্টিটিউশন আছে যারা এরকম অটিস্টিক বাচ্চাদেরকে রাখে, হ্যাঁ? পিডিএফ না জানি কি। ওরা জাকাতের টাকা একসেপ্ট করে। এটা আমাকে ইবান বলতেছিল। তাহলে ওরা ওইটা ম্যানেজ করে। ধরেন ওরা ওইটা নিয়ে ওদের বিল্ডিং এর কোন খাতে ইউস করে না। ওরা ওটাকে নিয়ে হয়তো বাচ্চাদের খাওয়া বাবদ ইউস করে বা বাচ্চাদের জামা-কাপড় বাবদ ইউস করে। ওভাবে করে ইউস করে। আপনি যদি এখন একটা মাদ্রাসা তার ডেভেলপমেন্ট এর জন্য আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। বরং সে হয়তো একটা বিল্ডিং বানাচ্ছে। বলল যে আমার এখানে উন্নয়নের জন্য আমার টাকা লাগবে। তখন আপনি আপনার যাকাতের টাকা দিয়ে দিলেন। তাহলে হবে না। তখন যাকাত আদায় হবে না। তখন ওটা সদাকা হবে। দান হবে। কিন্তু আচ্ছা। আপনার যাকাতটা আদায় হলো না। আপনি হতে পারেন $১০,০০০ সেখানে দিলেন। সেটা আপনার সদাকা হিসেবে গেল। কিন্তু আপনার যাকাত ক্যালকুলেশন এ যাকাতের আদায় করা হলো না $১০,০০০। যাকাত হুম, তখনও ডিউ থেকে গেল। অতএব যাকাত আমি শুধু ক্যালকুলেট করা না, কাকে দিচ্ছি এটাও আমাকে কনফার্ম হতে হবে যে আমি যাকাত যাকে দেওয়ার তাকে দিচ্ছি। হুম। হ্যাঁ, এটা মনে হয় ইবান কারো সাথে মানে কোনো হুজুরের সাথে কথা বলছিল। তো ও বলতেছিল আমাকে যে এটা সহি হবে না। কিন্তু আমি ওর কথাটা আসলে মানে আমি হ্যাঁ, এইজন্যই বললাম যে আমরা এটা নিয়ে আলোচনা করব, ফার্দার ডিসকাস করব, দুজনের সাথে কথা বলবো। বিকজ ইট ইস আ আমল এবং এটা ম্যান্ডেটরি জিনিস আমাদের ৫ টা স্তম্ভের মধ্যে এটা একটা। এবং আমরা যেন যাকাত যদি আগডুম-বাগডুম করি আমাদেরকে সবাইকে অ্যানসারেবল হতে হবে আল্লাহর সামনে। অতএব আমরা যেন আরেকজনের কথায় মেনে না নেই যে আমার ওয়াইফ যদি আজকে আমারে বলে যে আমি যাকাত দিয়ে দিছি, আমি সব ক্যালকুলেট করছি। আমি তাকে বলব না। আমি আমারটা ক্লিয়ার হতে চাই। কারণ আমি যখন ওইখানে কোয়েশ্চেন হওয়ার সময় ভুল
ভুল সিচুয়েশনে পড়তে চাই না। আমি আল্লাহ যখন জিজ্ঞেস করলাম তখন বলবো যে হ্যাঁ আই ডিড ইট অন পারপাস। হ্যাঁ আমার নলেজ কম থাকতে পারে, বাট আমি ছেড়ে দেই নাই যে না ঠিক আছে অমুক করছে। না, আমার নামাজ কি আর একজন পড়ে দেয়? না। আমার হজ কি আর একজন করে দিবে? না। আমার রোজা কি আর একজন রাখে? না। তো আমার ইবাদত আমাকেই করতে হবে। আমার জাকাত ক্যালকুলেশন আমাকেই করতে হবে। কেউ যদি আমাকে হেল্প করে ইটস ওকে, বাট আই ক্যানট টেক ইট ইজি যে ঠিক আছে ও তো সব ভালো বোঝে, ওর উপরে ছেড়ে দিলাম। না না না, অ্যাটলিস্ট আমি তো এভাবে করবো না। কারণ এটার হিসাব আমাকে দিতে হবে। আমি তখন বললে হবে না যে আমার বউ এটা হিসাব করছে বা আমার অফিসের ম্যানেজার এটা করছে। না, ইম্পসিবল। আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি, যেরকম মানে বাংলাদেশে যেরকম বাচ্চা হলে যেরকম স্বর্ণ দেয়, যেরকম আমার ছেলেদেরকেও দিছে, হ্যাঁ? তো ওইটা কি আমার দিতে হবে? ওই যে একটু আগে বললাম না যে জাকাতের সম্পদের উপরে জাকাত হয়, কারণ সম্পদটা কে হোল্ড করতেছে? আমি। আপনার ছেলে তো হোল্ড করছেন, আপনি হোল্ড করছেন, তো আপনাকে দিতে হবে। আপনি যদি না দিতে পারেন আপনার হাজবেন্ড দিবে। আপনার ওই সম্পদের জাকাতটা আদায় করতে হবে, সে যেই করুক। হুম, কেউ বুঝছি। না কেউ দিয়ে দিতে হবে টাকাটা, কিন্তু সম্পদ যদি এটা তৈরি হয় সেই সম্পদের জাকাত দিতে হবে। হুম, সম্পদটা যার অধীনে থাকবে সে দিয়ে দিবে। সে না পারলে তার আরেকজন দিবে, বাট সম্পদের জাকাত দিতে হবে। কারণ বুঝছি। জাকাত ইন্ডিভিজুয়ালের না। এটা মানে আমার ইবাদত না যে আমার রোজা রাখলাম, আমার জাকাত করলাম, তা না। আমার যে সম্পদ, সে সম্পদের জাকাত দিচ্ছি। অতএব সম্পদ যদি একটা নতুন তৈরি হয় সেটা আমাকে দিতে হবে জাকাত।